শিক্ষার্থীদের নতুন দল গঠন নিয়ে তোড়জোড়, আলোচনায় উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ, নীতি চূড়ান্তের পর কর্মপন্থা বলছেন হাসনাত। আমরা চাচ্ছি যে আমাদের পরবর্তীতে যে রাজনৈতিক দলটি আসবে সেটি যেন নীতি নির্ভর দল হয়, সেটি যেন কোনো পরিবারতান্ত্রিক কোনো ধরনের শুধু এক নেতা কেন্দ্রিক এই বিষয়গুলো যেন না থাকে। অন্তর্বর্তী সরকার কিছুটা হলেও সরেছে লক্ষ্য থেকে মন্তব্য তারেক রহমানের, বললেন সংস্কার কাজে পূর্ণতা দিতে পারে নির্বাচিত সংসদ। অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। ডিসেম্বরে সংসদ নির্বাচন টার্গেট করে চলছে ইসির প্রস্তুতি, জুনের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ শেষ করতে চায় কমিশন। $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. $29 মিলিয়ন ফান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন বক্তব্য, প্রতিক্রিয়া জানাতে চাননি উপদেষ্টা বা মার্কিন দূত, সমীকরণ বের করতে নানা হিসেব নিকেশ। নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয়, হতে যাচ্ছে নীতি নির্ভর, ব্যক্তি চিন্তা থেকে বেরিয়ে সামগ্রিক ভাবনায় প্রাধান্য দেবে এই দল। যমুনা নিউজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিতে প্রয়োজন হলে নতুন কাঠামো করা হবে। বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে। আত্মপ্রকাশের অপেক্ষায় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। এখন পর্যন্ত জানা গেছে ২৬ ফেব্রুয়ারি ঘোষণা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন এ দল। দলের নাম প্রতীকের জন্য চলছে আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন, হয়েছে গণসংযোগ। কিভাবে পরিচালিত হবে? শিক্ষার্থীদের নতুন এই রাজনৈতিক দলের নাম, কাঠামো, প্রতীক সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও দলের সর্বোচ্চ পদে থাকছেন ছাত্রনেতা নাহিদ ইসলাম, এটা মোটামুটি নিশ্চিত। এরপরে দলে প্রাধান্য পাচ্ছেন আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লার মতো প্রথম সারির ছাত্রনেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয়, হতে যাচ্ছে নীতি নির্ভর, ব্যক্তি চিন্তা থেকে বেরিয়ে সামগ্রিক ভাবনায় প্রাধান্য পাবে এই দল। অতীতের যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলো হচ্ছে অনেকটা নেতা নির্ভর। আমরা চাচ্ছি যে আমাদের পরবর্তীতে যে রাজনৈতিক দলটি আসবে সেটি যেন নীতি নির্ভর দল হয়, সেটি যেন কোনো পরিবারতান্ত্রিক কোনো ধরনের শুধু এক নেতা কেন্দ্রিক এই বিষয়গুলো যেন না থাকে। শিক্ষার্থীদের নতুন এই রাজনৈতিক দলে কোনো একনায়কতন্ত্রের জায়গা হবে না বলেও জানান শিক্ষার্থীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য থেকে দূরে চলে যাচ্ছে, সরকারের বক্তব্য জনমনে তৈরি করেছে দ্বিধা দ্বন্দ্ব, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংসদে একমাত্র সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে পারে, পাশাপাশি নির্বাচন হতে যত সময় লাগবে ততই বাড়বে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সহ সকল ক্ষেত্রে অস্থিরতা। ৩১ দফা নিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পেশাজীবীদের সাথে কর্মশালা শুরু করেছে বিএনপি। ঢাকা বার অ্যাসোসিয়েশনে আইনজীবীদের কাছে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা। লন্ডন থেকে ভার্চুয়ালি কর্মশালায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, তাদের ঘোষিত ৩১ দফায় দেশের বিশাল জনগোষ্ঠীর সমর্থন রয়েছে। সরকারি ৬ কমিশনের সুপারিশের সাথেও তাদের বড় পার্থক্য নেই। এই সংস্কার প্রস্তাব সবচাইতে আগে উপস্থাপন করেছি, কমিটমেন্ট করেছি আমরা বাংলাদেশের মানুষের কাছে। সেজন্যই এটিকে পর্যায়ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এটি প্রতিশ্রুতি পূরণ করা, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। স্থানীয় নাকি জাতীয় নির্বাচন, এমন আলোচনার সমালোচনা করে তারেক রহমান বলেন, চারপাশের অস্থিরতার মাঝে সরকারে থাকা কয়েকজনের বক্তব্য জনমনে দ্বিধা দ্বন্দ্ব তৈরি করছে। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে, এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে। এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ
সমস্যার সম্মুখীন হবে। বিএনপির শীর্ষ নেতা মনে করেন রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সংস্কারই সফল হবে না। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরেই সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কক্সবাজারে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রস্তুতির অংশ হিসেবে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এদিকে ঢাকায় পৃথক অনুষ্ঠানে আরেক নির্বাচন কমিশনার জানান, তফসিল ঘোষণার ক্ষেত্রে ইসি কারও মুখাপেক্ষী হবে না। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কমিশন এগুচ্ছে বলে জানান তিনি। সবাই মিলে চেষ্টা করে জাতিকে সেই 91, 96, 2001-এর মতো একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে চাই এবং ইনশাআল্লাহ আমরা পারবো। মিনিমাম রিফর্ম ডিসেম্বর 2025, আর যদি বড় ধরনের রিফর্ম করতে হয় তাহলে জুন নেক্সট ইয়ার। নির্বাচনের প্রস্তুতি হিসেবে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে বলে উল্লেখ করে সিইসি জানান, তালিকায় এ পর্যন্ত প্রাপ্ত মৃত ভোটারের সংখ্যা প্রায় 16 লাখ। ভোটার তালিকা যদি ঠিক না হয় তাহলে ভোটটা তো ভালো হবে না। একটা কোয়ালিটি ইলেকশনের জন্য একটা কোয়ালিটি ভোটার তালিকা ইজ এ ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। আগামী নির্বাচনের জন্য যে ভোটার লিস্ট পাবো ফাইনালি, যেটা আমাদের প্ল্যান, এটা জুন নাগাদ পেয়ে পাবো বলে আমাদের একটা ধারণা। গত 15 বছরের মতো আর কোনো নির্বাচন কর্মকর্তার রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই বলে হুঁশিয়ার করেন সিইসি। এখন তো অমুকের লোক আর তমুকের লোক চলবে না, এখন হবে আইনের লোক হতে হবে, এখন 16 আনা আইনের লোক হতে হবে এবং আইনকে অ্যাপ্লাই করতে হবে। এদিকে দুপুরে ঢাকায় নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদেরকে এই নির্বাচন কমিশনার জানান, তফসিল ঘোষণার ক্ষেত্রে ইসি কারও মুখাপেক্ষী হবে না। নির্বাচন কমিশন স্বাধীন। নির্বাচন কমিশন কারোর কথায়, কারোর ইনফ্লুয়েন্সে, কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না। কারোর কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, ইনফ্লুয়েন্স এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে। এদিকে জুনের মধ্যে স্থানীয় সরকারের ভোট করার প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার কমিশন, তবে বিষয়টি পরিষ্কার নয় বলে জানান এই কমিশনার। আল আমিন শিকদার, যমুনা নিউজ। শেখ হাসিনা দেশ থেকে পালানোর আগে পঙ্গু হাসপাতালে গিয়ে আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন কাউকে রিলিজ না দেওয়ার কথাও। সেখানে ভর্তি থাকা আহতরা এমনটাই জানিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। আরও জানানো হয়, মৃত্যু সনদে গানশট উল্লেখ না করে স্বাভাবিক মৃত্যুর সনদ দেওয়া হয়েছিল হতাহতের সংখ্যা গোপন রাখতে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশেই চলে সে গণহত্যা। এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও প্রকাশ হয়েছে তা। সে সময় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান শেখ হাসিনা। ট্রাইব্যুনালের তদন্ত দলকে ভুক্তভোগীরা বলেছেন, সেখানে গিয়ে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, যা ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন, সেগুলো আমি জানিয়েছি আদালত। পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আদালতকে আরও জানানো হয়, গুলিতে মৃত্যু এমন কথা না লিখে স্বাভাবিক মৃত্যুর কথা লিখে মৃত্যু সনদ দেওয়া হয়েছিল, যাতে হতাহতের সংখ্যা গোপন করা যায়। গুলিতে মারা গেছে এই কথাটাও লিখতে তারা অনেক সময় লিখেনি এবং তারা বাধ্য করেছে যাতে অন্য কোনো কারণ লেখা হয়। এই বিষয়টা আমরা আদালতে মেনশন করেছি এবং আদালত জানতে চেয়েছেন পোস্টমর্টেম রিপোর্ট তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কিন্তু আমরা বলেছি যে এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে।
এদিকে গণহত্যা মামলায় কনস্টেবল সুজন সহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানায় প্রসিকিউশন। জুলাই আগস্টের গণহত্যা মামলায় 3 সাবেক পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আমরা ইন্টারোগেশনের অনুমতি চেয়েছি, আদালত একদিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছে। এদিন হাজির করা হয় 5 আগস্ট আন্দোলনে রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকার সহ 3 পুলিশ সদস্যকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হলে জনগণ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। সেক্ষেত্রে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে জুলাই হত্যাকাণ্ডের ব্যবচ্ছেদ, দায় ও বিচার শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। এ সময় জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সংস্থার অসহযোগিতা ও ধীর গতির অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। আলোচনায় অন্য বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ, তবে এই অপরাধের বিচারের জন্য প্রতিবেদনটি অকাট্য প্রমাণ নয়। জুলাই হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পরামর্শ দেন বক্তারা। আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ সরকারে বসিয়েছে। আপনারা যদি আওয়ামী লীগ প্রশ্নে, বিচার প্রশ্নে যদি নীরব থাকেন, মানুষ আবারই রাজপথে নেমে আসতে বাধ্য হবে। বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে অজ্ঞাত ফার্মকে দেয়া $29 মিলিয়ন অর্থ সহায়তা নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, বাংলাদেশকে দেয়া সহায়তার পুরোটাই ব্যয় হয়েছে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে। শনিবার ওয়াশিংটনে এক সম্মেলনে দেয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। So that they can vote for a radical left communist in Bangladesh. রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য তাদেরকে $29 মিলিয়ন দেয়া হয়েছিল, যেন তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে। আপনাদের দেখতে হবে তারা কাকে সমর্থন দিয়েছে। নির্বাচনের জন্য ভারতকে $18 মিলিয়ন সহায়তা দেয়া হয়, কিন্তু কেন? তার চেয়ে বরং আমরাই ব্যালট পেপার পদ্ধতিতে ফিরে যাই আর তারাই আমাদের সহায়তা করুক। আসলেই কি 2 ব্যক্তির অজানা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে $29 মিলিয়ন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র? এটিও কি ডোনাল্ড ট্রাম্পের গাজায় আবাসন প্রকল্প করার মতো মন যা চাইল তাই বললাম ধরনের ভাষ্য? যাই হোক, সহজে কুলকিনারা করা যাচ্ছে না বিষয়টি। কাদেরকে এই অর্থ দেয়া হয়েছে তা নিয়ে মন্তব্য করেননি ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত, আর বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে গণমাধ্যমকে জানানোর কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাহফুজ মিশুর রিপোর্ট। মাত্র 2 জন কর্মীর একটি ফার্মকে $29 মিলিয়ন দেয়ার বিস্ফোরক মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। বাংলাদেশি টাকায় প্রায় 350 কোটি। বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বরাদ্দ এই অর্থ। স্ট্রেন্থেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ বা এসপিএল প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন করে মার্কিন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। 7টি বিভাগীয় শহরে 2017 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার মাধ্যমে এটি বাস্তবায়ন করে তারা। যুক্তরাষ্ট্রের এই অর্থায়ন নিয়ে তুমুল আলোচনার মধ্যে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিবের সাথে, যদিও গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি তিনি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই বিষয় নিয়ে কথা বলেননি পররাষ্ট্র উপদেষ্টাও। মন্ত্রণালয়ের মুখপাত্রও জানাতে পারেননি সুনির্দিষ্ট কোনো তথ্য। আমি এটা ওনাকে থ্যাঙ্ক করতেছি যে মানে এটাতে আপনাদের ইন্টারেস্ট আছে, বাট এটা ওনারা যে সিদ্ধান্ত নেয় আর কি। ইউএসএআইডির অর্থায়নে দেশে কাজ করত অর্ধশতাধিক উন্নয়ন সংস্থা। অধিকাংশ সময় বাড়িয়ে বলার জন্য খ্যাত ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের তীর নাম না জানা কোনো প্রতিষ্ঠানের দিকে। ভারতীয় একটি গণমাধ্যম এ নিয়ে কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলামের সাথে। সূত্র, গত 11 সেপ্টেম্বর ফেসবুক পোস্টে এমজিআর, ডিএফটিপি ও সেভ ইউথ এসব প্রতিষ্ঠান ও কর্মসূচিতে
2 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 5 শতাধিক কর্মসূচি পালনের কথা লিখেন তিনি। এসবের মধ্য দিয়ে 10,000 তরুণের কাছে পৌঁছানোরও দাবি ছিল তার। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেম IFES ও USAIDর অর্থায়নে এসব সম্ভব হয়েছে বলে জানান তিনি। এটা এমন না যে এটার মধ্যে USAIDর ফান্ডিং আসবে, তবে সরাসরি USAIDর সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এই অধ্যাপক। ওদের কনসালটেন্ট হয়ে মাঝে মাঝে কিছু কাজ যেটা কস্ট রিইম্বার্সমেন্ট বেসিসে আমরা করে আমরা ওনাদেরকে যখন আমরা ইনভয়েসেসগুলো সাবমিট করি ওটা আমাদেরকে ওনারা পে করে দেয়। মানে এই ধরনের অফেন মানে নাও অ্যান্ড অফ বেসিসে আমাদেরকে মাঝে মাঝে কিছু কাজের ওরা দিয়ে থাকে আর কি। বাট ওরকম আমাদের সাথে USAIDর কোনো সম্পর্ক নাই, কোনো কন্ট্রাক্টও নাই। যে প্রজেক্টের কথা বলা হচ্ছে আমার তো মনে হয় যে US অ্যাডমিনিস্ট্রেশন তারা ভালো করেই বলতে পারে কাদেরকে সেই প্রজেক্ট দিয়েছে, কার কাছে সেই টাকা গিয়েছে, ওদের কাছে সেই তথ্য আছে। সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবও প্রতিষ্ঠা করেন তিনি, যার অর্থায়নও মার্কিন সংস্থাগুলোর। ল্যাব তৈরি হয়েছে, এখন আমরা ল্যাবের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে সাপোর্ট চাই। মানে ডেমোক্রেসি ল্যাব এটা এমন না যে এটার মধ্যে USAIDর ফান্ডিং আসবে এবং সেটাও চলতে থাকবে, এটা বিশ্ববিদ্যালয়ের একটা ইনফ্রাস্ট্রাকচার। জানা গেছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার এই প্রকল্পে হাঙ্গার প্রজেক্টের হয়ে কাজ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক। এ নিয়ে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। অনেকেই অবশ্য ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাই বিষয়টি মার্কিন দপ্তর থেকেই খোলাসা করা উচিত বলেও মত অনেকের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও 90 কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 19 ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন বাংলাদেশ সফরের মাধ্যমে তরুণীদের সাথে সাক্ষাৎ করতে পারবেন ইলন মাস্ক। তার এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে। চিঠিতে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ অন্তর্ভুক্ত করা একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। এর আগে 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে এক দীর্ঘ টেলিফোন আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সে সময় তারা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অগ্রগতি নিয়ে কথা বলেন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ও প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি নিয়ে ঢাকায় কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীরা। রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপিও দিয়েছে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। তবে কুয়েটের উপাচার্য জানিয়েছেন শিক্ষার্থীদের প্রায় সব দাবি মেনে নেওয়া হয়েছে। এখন হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের বিষয়টিও পুলিশের হাতে। 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। মূলত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্র দলের সদস্য ফরম বিতরণ নিয়েই ঘটনার সূত্রপাত। এতে শিক্ষার্থীদের সাথে ছাত্র দল ও যুবদল নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষে আহত হয় শতাধিক শিক্ষার্থী। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে ছাত্র দল ও শিবিরের মধ্যে। এর মধ্যে রোববার ঢাকায় আসেন কুয়েটের প্রায় 90 জন শিক্ষার্থী। দুপুরে 5 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিফিং করেন তারা। এবং আমাদের 5 সদস্যের প্রতিনিধি দল আমরা যমুনাতে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাব্বির আহমেদ একান্ত সচিব প্রধান উপদেষ্টা তিনি আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন। শিক্ষার্থীরা জানান কয়েকশো জন অজ্ঞাতনামা মামলা নয়, চিহ্নিত হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। পদত্যাগ করতে হবে ভিসি ও প্রভিসিকে। এর আগে ক্লাসে ফিরবেন না তারা। বিএনপি এবং যুব দলের ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করেছি। 6 দফা দাবি দিয়ে আমার 5 দফা মেনে এটা কখনোই হবে না। 6 দফা এভাবে মানতে হবে। যদি দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না, তাহলে পরবর্তীতে ফার্দার কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের 6টি দাবির মধ্যে 5টি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুয়েটের উপাচার্য। একই সাথে মামলা এবং গ্রেফতারের বিষয়টি প্রশাসনের হাতে বলেও জানান তিনি। গ্রেফতারের যে বিষয়টা সেটা তো আমাদের হাতে নাই, এটা পুলিশ প্রশাসনের হাতে। পুলিশ প্রশাসন আমাদের কুয়েটে এসেছিল গত পরশুদিন, এসে আমাদের যত সিসিটিভি ফুটেজ আছে ওইটা ওনারা নিয়ে গিয়েছেন। আমরা তো 3টা ওয়ার্কিং ডে সময় দিয়েছি তদন্ত কমিটিকে। 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দিলে
আমি অবশ্যই এটা সর্বোচ্চ পানিশমেন্টের ব্যবস্থা করব। আপাতত শিক্ষার্থীরা কোনো কর্মসূচি দেবেন না বলে জানিয়েছেন। নিজ নিজ বাড়িতে ফেরত যাবেন তারা। তবে দাবি আদায়ের অগ্রগতি না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখনো পর্যন্ত আমরা আশাবাদী যে আমাদের জন্য ওনারা ব্যবস্থা নেবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দেশে এখনও ষড়যন্ত্র চলছে, কেউ এই ফাঁদে পা দেবেন না, নেত্রকোনায় এমনটাই বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রবিবার শহরের মোক্তারপাড়া মাঠে বাবরকে গণসংবর্ধনা দেয় জেলা বিএনপি। এ সময় বাবর বলেন, সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো অন্যায় না করলেও একের পর এক মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়। বিএনপি নির্বাচনে জয়ী হলে নিজ জেলায় বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতের আশ্বাস দেন লুৎফুজ্জামান বাবর। নির্বাচনের ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন, যার মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিতে পারে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর সদরের উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আজমিরিগঞ্জে সিএনজি অটোরিকশার দুটি সমিতির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুপুরে শিব পাশা সিএনজি সমিতির লোকজন আজমিরিগঞ্জ সমিতির 2 ড্রাইভারকে আটক করে মারপিট করে। বিষয়টি জানার পর আজমিরিগঞ্জ সিএনজি সমিতির লোকজন শিব পাশা সমিতির স্ট্যান্ড সুপারভাইজারের ভাইকে আটক করে রাখে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ছেড়ে দেয় তাকে। পরবর্তীতে শিব পাশা সমিতির লোকজন টেটা ঢালসহ দেশীয় অস্ত্র নিয়ে আজমিরিগঞ্জ সিএনজি স্ট্যান্ডে গেলে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হয় 5 জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। শেরপুরের নকলায় 13 বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে আশিক নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নকলার টালকি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় ভুক্তভোগী কিশোরী। ফিরতে দেরি হয়, পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। পরে বাড়ির পাশের ভুট্টা খেতে অচেতন অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে। এ সময় আশিক সহ বখাটে কয়েকজন যুবক পালিয়ে যায়। সেখান থেকে পরে কিশোরীকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজনরা। পরিবারের অভিযোগ, কিশোরীকে তুলে নিয়ে ভুট্টা খেতে গণধর্ষণ করে বখাটে যুবকরা। এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর আগে শনিবার অভিযুক্তদের বিচারের দাবিতে নকলা থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বনশ্রীতে এই ঘটনা ঘটে। পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি জানান, তার কাছে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি জানান, ছিনতাইকারীরা প্রথমে তার গতিরোধ করে পরে তাকে গুলি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরে 4 রাউন্ড গুলি লেগেছে। এছাড়া শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। উনি যখন দোকানটা অফ করে বাসায় যাচ্ছিল বনশ্রীতে, তখন কিছু লোক হঠাৎ করে এসেই এই ঘিরে ধরে এবং ওনাকে গুলি মার ধরে কোপায়। ওনার কাছে প্রায় 200 ভরি স্বর্ণ আর নগদ 1 লাখ টাকা ছিল, যেগুলো উনি গুছিয়ে বাসায় যাচ্ছিল। ওনাকে দীর্ঘ 4 দিন আগে একটা নাম্বার থেকে ফোন করে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিষদ বলছে যে আপনি এই কাজ করছেন, আপনি ওই কাজ করছেন, আপনি আমাকে 40,000 টাকা দিতে হবে। অনেক এই সময় আমরা দীর্ঘ ফোনে কান্দাকাটি করে উনি 30,000 টাকা এখান থেকে দিয়েছি। সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময় আজাদকে রক্ষায় এগিয়ে গেলে হামলা করা হয় তার মা ও স্ত্রীর উপরও। 3 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানায়, ভোরে বাসায় গ্রিল কাটার শব্দে ঘুম ভাঙে আজাদের। এ সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আজাদকে রক্ষা করতে গিয়ে আহত হন তার মা আজিজুন নাহার ও স্ত্রী রোকসানা হক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এই ঘটনায় এখনও মামলা হয়নি। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সাভারের হেমায়েতপুরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ 7 জন দগ্ধ হয়েছেন। রবিবার সন্ধ্যায় হেমায়েতপুরের নলিয়াসুর এলাকার নবাব আলীর মালিকানাধীন একতলা বাড়ির একটি কক্ষে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলীর স্ত্রী আমেনা তার কক্ষ তালাবদ্ধ করে বাইরে যান। এ সময় পাশের ভাড়াটিয়ারা কক্ষের ভেতর থেকে গ্যাসের গন্ধ পেলে তাকে জানান। আমেনার আসতে দেরি হয়, দরজা ভেঙে ফেলতে বলেন তিনি।
পরে দরজায় হাতুড়ির আঘাত করতেই মুহূর্তে আগুন ধরে যায়। দগ্ধ হয় এক শিশু ও 3 নারীসহ 7 জন। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ভোরে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ওমানের নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের আওতাধীন বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের উদ্যোগে নানা আয়োজনে মহান এই দিবসটি পালন করেন প্রবাসীরা। ছিল নানা রকম খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক উল্লাহর পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে ওমানে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী মাসকাটের হালবানে আব্দুল বারি গার্ডেনে দিবসটি উপলক্ষে একত্রিত হয় ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের আওতাধীন বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের উদ্যোগে গালফ এক্সচেঞ্জের সৌজন্যে ও অনুষ্ঠানের আহ্বায়ক নেসার উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পালিত হয় শহীদ ভাষা দিবস। সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক। সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। মানুষকে যেভাবে সহযোগিতা করা যায়, যারা আসতেছে আমরা এই কাজগুলো করে যাচ্ছি, হুন্ডি প্রতিরোধ কিভাবে করা যায়, দেশের রেমিটেন্স প্রবাহ কিভাবে বাড়ানো যায় এবং মানুষকে কিভাবে সচেতন করা যায়, এই দেশের আইন কানুন সম্বন্ধে মানুষকে কিভাবে বোঝানো যায়, ধারণা দেওয়া যায়। 21শে ফেব্রুয়ারির উপলক্ষে আমরা আজকে এই আয়োজনে সবাই উপস্থিত হতে পেরেছি। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মনে দেশপ্রেম জাগ্রত করতে এবং দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নেন সোশ্যাল ক্লাব ওমানের চট্টগ্রাম উইংয়ের সদস্যরা। আমার অনেক ভালো লাগছে, আমি এখানে এসে যে বিদেশে এসে মেজবানি খাইতে পারবো এটা আশা করি না। বিভিন্ন রকম খেলার মধ্যে অংশগ্রহণ করতেছি, খাচ্ছি দাচ্ছি করতেছি, সবাই মিলে আনন্দ করতেছি। আয়োজনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় চট্টগ্রাম উইংয়ের নবনির্বাচিত কমিটির সদস্যদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যথাযথ মর্যাদায় সৌদি আরবে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে এই উপলক্ষে পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ দেলাওয়ার হোসেনের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরা। মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাসে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠের পর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ রেজাউল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মতিউর রহমান, আব্দুল হাকিম, সিদ্দিকুর রহমান, ইমরান এবং গোলাম হাসনাইন সোহান। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। লেবাননে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই আয়োজন করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রেখে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। দূতাবাসের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ, ভাষা আন্দোলনের উপর বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্যে লেবানন প্রবাসীদের প্রতি শহীদদের আত্মত্যাগের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান দূতালয় প্রধান। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী। সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে আবায়া বাজার আজমানের আল জাহরা। সে ধারাবাহিকতাতেই আমিরাতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান হাসাস.com। দুবাইয়ে তৈরি আবায়ার বিশ্বব্যাপী চাহিদার পাশাপাশি বেড়েছে ব্যবসাও। দেশটির আল জাহরার বা আবায়া বাজারে ব্যবসায়ীদের মাঝে 90% বাংলাদেশি। এরই সূত্র ধরে দুবাইতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন আরও একটি প্রতিষ্ঠান হাসাস.com। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্বত্বাধিকারী শহীদুল ইসলাম রাকিব, মোহাম্মদ মিয়া, গিয়াসউদ্দিন শিকদার। দুবাইয়ের পাশাপাশি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এমনকি বাংলাদেশেও ব্যাপক চাহিদা রয়েছে আমিরাতে তৈরি আবায়ার। গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডের প্রবাসীরা। যুক্তরাজ্যের ওল্ড হ্যামে প্রবাসী নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ম্যানচেস্টার নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ
জুবায়েদ হোসেন ওল্ডহ্যাম কাউন্সিলরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জাব্বার। এছাড়াও নর্থ ইংল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডনের শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ প্রেস ক্লাব। শুক্রবার স্থানীয় সময় বিকেলে বৃষ্টি উপেক্ষা করেই শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন ক্লাব সদস্যরা। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের আহ্বায়ক সাকিব হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাহবুবা জেবিন, ক্লাব সদস্য তহিদুল করিম, মীরা বড়ুয়া, জাহাঙ্গীর হোসেন সহ আরও অনেকে। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানান উপস্থিত সদস্যরা। পাশাপাশি ভিন দেশে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তারা। আজকে 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে। এটি আমাদের জন্য একটি বড় অর্জন। আর আরেকটি কথা, আমাদের যে ইতিহাস, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যে ইতিহাস, সেই ইতিহাসের একটি বড় ভিত্তি হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি, 52-র 21শে ফেব্রুয়ারি। এই ভাষা আমরা যে এখন কথা বলছি, যারা রক্ত দিয়ে জীবন দিয়ে অর্জন করছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং আমার বিনম্র শ্রদ্ধা সহ আমার ভালোবাসা জ্ঞাপন করছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনারে আসছি। তখন আসলে সবথেকে বেশি মনে পড়ে গেছে আমার মায়ের কথা, কারণ বাংলা ভাষা আমার মায়ের মুখ থেকেই শেখা। বাঙালির অস্তিত্ব প্রথমত 21 মনি প্রেরণা। তো বিলেতে থেকে আমরা সাংবাদিকরা সবাই জড়ো হয়ে আমাদের অস্তিত্বের দিকে ফিরে তাকাতে পারছি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছি, এটি আমার জন্য গৌরবের। সংযুক্ত আরব আমিরাতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটে করা হয় আয়োজন। শহীদ মিনারে পুষ্পাঞ্জলির পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজন। প্রবাসী বাংলাদেশিরা তো বটেই, অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের কনসাল জেনারেলরা। এছাড়াও বাংলাদেশ সমিতি শারজাতেও ছিল আয়োজন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সমিতি শারজার কার্যালয় এই আয়োজন নির্মাণ করা হয়েছে অস্থায়ী শহীদ মিনার 21-এর প্রথম প্রহরে। সেখানে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ সমিতি শারজা, ইউই বিএনপি, বাংলাদেশ প্রেস ক্লাব ইউই, বিএনপির প্রাদেশিক কমিটি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ প্রবাসীরা। শুক্রবার সকালে ভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও দুবাই কনসুলেটে অর্ধনির্মিত রাখা হয় জাতীয় পতাকা। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও দুবাই কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামানের নেতৃত্বে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন কনসুলেটের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন করে আমিরাতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরাও। পরে আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সালাম ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন শ্রম সচিব শাহনাজ পারভিন। পরে প্রদর্শিত হয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণ করেন 7টি দেশের কনসুলেট জেনারেল। এ সময় বাংলাদেশের কনসাল জেনারেল বলেন যে চেতনা 52-তে ঐক্যবদ্ধ হয়েছিল বাঙালি, সেই চেতনাই 24-এও আবার এক করেছে বাঙালিকে। 52, 71, 24-এর যে অর্জন, তার প্রতি সবাইকে সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি। এই প্রজন্ম জানবে যে একটা ল্যাঙ্গুয়েজের জন্য, একটা ভাষার জন্য একটা জাতি তাদের প্রাণ দিতে পারে। এটাই হলো আজকের এটা একটা ফোকাস দুবাই এবং উত্তর আমিরাতে একটা সাধারণ ইয়াংস্টারদের কাছে একটা মেসেজ। এই সমাজটা যেন একটা বৈষম্যহীন সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে আমরা প্রস্তুত করি। মাতৃত্বের স্নেহ নিয়ে আমরা পালন করি, যে আমাদের বাংলা ভাষাকে নিয়ে আমরা অনুভব করি, বাংলা ভাষাকে সর্বদিক থেকে আমরা চেষ্টা করি ভাষাটাকে সুরক্ষিত করার
করার জন্য। 21শে ফেব্রুয়ারি আমাদেরকে যে ভাষা বৈষম্য এবং বঞ্চনার বিরুদ্ধে যে সংগ্রাম করতে শিখিয়েছে, ঠিক একইভাবে জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে আমাদের ছাত্র জনতা একটি ন্যায়, সাম্য এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছে। প্রেস সচিব আরিফুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, শারজার সভাপতি এম.এ. বাশার সহ প্রবাসী বাংলাদেশিরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যদি ইউক্রেনের শান্তির জন্য ক্ষমতা ছাড়তে হয় আমি রাজি। যদি কিন্তু ছাড়া থাকবো আমরা শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, পুলিশ কিংবা আর্মি থেকে শুরু করে যতজনকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাদের সবার 6 মাসের কার্যক্রমের জবাবদিহিতা চায়। বিগত সময়গুলোতে পুলিশ পারতেছে না বলে আর্মির কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। আমরা তাদের কাছে জবাবদিহিতা চাইতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি উপকার করেছে আজকে এই রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিতে চাই, আগামীকাল 1টার মধ্যে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কবি জসিমউদ্দিন হলের 18 ব্যাচের শিক্ষার্থী সগির ভাই। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। নেটো সদস্য পদ পেতে ক্ষমতা ছাড়তেও রাজি ভলোদিমির জেলেনস্কি। রোববার এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছে জেলেনস্কি নিজেই। বলেন, ইউক্রেনের শান্তি তার একমাত্র লক্ষ্য ও স্বপ্ন। যদি ইউক্রেনের শান্তির জন্য ক্ষমতা ছাড়তে হয় আমি রাজি। আমার পদত্যাগের বিনিময়ে যদি কিয়েভের ন্যাটোতে যোগ দেওয়ার সুযোগ হয় তাহলে আমি প্রস্তুত তা করতে। কোনো ধরনের আলাপ আলোচনার দরকার নেই। তাৎক্ষণিকভাবেই আমি ছেড়ে দেব পদ। আমি যুগের পর যুগ ক্ষমতায় থাকতে চাই না, বা 20 বছর পর ইউক্রেন নিরাপদ হবে সেই আশায়ও বুক বাঁধতে চাই না। এই মুহূর্তে নিরাপত্তা চাই আমার দেশের, সেটাই আমার একমাত্র লক্ষ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। রাওয়ালপিন্ডি হাই স্কোরিং গ্রাউন্ড, এই ম্যাচেও বড় স্কোর হবে বলেই সিমন্সের বিশ্বাস। মাহমুদুল্লাহ রিয়াদকে পাওয়া যাবে কিনা সেই সিদ্ধান্ত এখনও জানা যায়নি। দু দলের লড়াই শুরু হবে বিকেল 3টায়। রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে মনোযোগী উইকেটের রাজা টনি হেমিং। উইকেট দেখার কাজে খানিক বাদে যোগ দিলেন মুশফিকুর রহিমও। রাওয়ালপিন্ডি এমনিতেই হাই স্কোরিং গ্রাউন্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও কি একই গল্প? শেষ 5 ওয়ানডেতে স্কোরবোর্ডে বড় সংগ্রহই তুলেছে বাংলাদেশ দল। তবুও শেষ 5 ম্যাচে কোনো ম্যাচে জেতা হয়নি। কারণ কি? বড় রানের মাঠ এটা। লাহোরে গত ম্যাচে দেখেছেন কত রান হয়েছে, 300-র বেশি হবে আশা করছি। গত 5 ম্যাচে আমরা কয়েকবার 300 পার করেছি, ফলে আমাদের সেই সামর্থ্য রয়েছে। গত ম্যাচে শুরুটা ভালো করিনি, তাই 200-র মধ্যে আটকে গিয়েছি। ভালো শুরু পেলে সম্ভব। আগের ম্যাচে 35 রানেই 5 উইকেট হারিয়েছে টাইগাররা। টপ অর্ডারের ব্যর্থতায় কতখানি চিন্তিত ক্যারিবিয়ান মাস্টার মাইন্ড? রিয়াদের ফেরা না ফেরার ওপর নির্ভর করবে দলের ভারসাম্য কেমন হবে। আমরা ভিন্ন ভিন্ন অনেক বিষয়ই চিন্তা করছি। আগে দেখব রিয়াদ ফিট কিনা। নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্য ঝরেছে ফিল সিমন্সের কণ্ঠে। এদিকে সাকিব আল হাসান না থাকলেও বাংলাদেশ দলকে ঠিকই সমীহ করছে নিউজিল্যান্ড।
আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে, সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে। তবে তাদের এখন রিশাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার, মেহেদি মিরাজ আছে, মাহমুদুল্লাহ কিছু ভালো ওভার করতে পারে, খুব ভালো ভারসাম্য আছে, ব্যাটিং ইউনিটও ভালো। হৃদয় গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছে, জাকেরও অনেক কিছু করে দেখিয়েছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না, নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে পারে। ইনজুরির জন্য ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেননি। এই ম্যাচে কি খেলবেন? হেড কোচ ফিল সিমন্স বললেন এখনো তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, প্র্যাকটিস দেখবেন রিয়াদের, এরপরে তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ ফিট হবেন কিনা, খেলবেন কিনা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ছিনতাই, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীরা বলেন দেশে চরম অরাজকতা চলছে, সবখানের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ প্রশাসন একরকম নির্বিকার। এমন পরিস্থিতিতে সব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সম্প্রতি ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ঘটে যৌন নির্যাতনের ঘটনা। ন্যাক্কারজনক ওই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে সারা দেশ। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হয়েছে প্রতিবাদ। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে পদত্যাগ দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পদত্যাগ করুন। দেশে শক্ত হাতে এই সমস্ত অপরাধগুলোকে দমন করে। আমরা যেহেতু তাদেরকে বসিয়েছি, আমরা তার জায়গায় রেখে তাদেরকে বসিয়েছি, সুতরাং যে কোনো কঠোর ভূমিকা নিলে আমরা তাদের পাশে সর্বদাই থাকব। দুপুরে বিক্ষোভ হয় সরকারি তিতুমির কলেজেও। ক্যাম্পাসের ভেতরে একটি মিছিল করে প্রধান ফটকে অবস্থান নেন তারা। বিচার দাবি করা হয় সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোর। বাংলায় কোনো প্রকার ধর্ষণ, রাহাজানি না হয়, কোনো লুটতরাজ না হয়, তার প্রতিবাদে আমরা এই প্রতিবাদ মিছিল নিয়ে দাঁড়িয়েছি। ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই এবং সকল ধরনের অরাজক পরিস্থিতি যেন শক্ত হাতে জিরো টলারেন্স করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে দাবি করা হয় ইডেন কলেজের বিক্ষোভ সমাবেশে। আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন, আপনারা তো চেয়ারটা দখল করে এই জন্যই আছেন, তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছেন। এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। বিক্ষোভ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটিতে। দেশ জুড়ে ছিনতাই আর ধর্ষণের ঘটনা প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা। বাড়তে থাকা এসব নৈরাজ্যে জড়িতদের প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা। ধর্ষকদের বিরুদ্ধে এমন আইন প্রয়োগ করা হোক যে আইনের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারবে যে ধর্ষকদের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার হতে পারি। আমরা যদি এর কোনো কর্মসূচি যদি আমরা না দেখি, কোনো প্রোগ্রেস যদি আমরা না দেখি, আমরা আবার রাজপথে নামবো। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাবের শিক্ষার্থীরা। বলেন এরকম চলতে থাকলে 5 আগস্টের মতো শিক্ষার্থীরাই প্রতিহত করবে। আইনগতভাবে যদি খুব দ্রুতই কঠিন থেকে কঠিনতর সাজা বাস্তবায়ন না করা হয়, আমরা শিক্ষার্থীরা হয়তোবা আইন নিজের হাতে তুলে নিতে পারি। আমাদের রক্তের উপর আপনাকে বসাইছি, সেইখানে দাঁড়ায় আমরা যদি আমাদের খুনের, আমরা যদি আমাদের ধর্ষণের বিচার না পাই, তাহলে আপনি এই পথ থেকে সরে দাঁড়ান। এছাড়াও বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশিক্ষণ পর্বে উত্তীর্ণ হতে ব্যর্থ হয় প্রশিক্ষণরত 6 শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হবার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, এই নিয়ে সরকার সার্বিকভাবে তৎপর রয়েছে। রোববার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ব্যাচে মোট 66 জন প্রশিক্ষণ গ্রহণ করলেও গত 20 ফেব্রুয়ারি তাদের মধ্য থেকে 6 জনকে অব্যাহতি দেওয়া হয়। সাংবাদিকরা এ নিয়েই প্রশ্ন করলে জবাব দেন উপদেষ্টা। না, আমার দপ্তর হলো, আমার এক কলিগ যদি বলে থাকে ওইটার উপরে তো আমি আমার আর কোনো কমেন্ট করার। ওটা হলো প্রশিক্ষণে যারা ভালো করবে
তারা উত্তীর্ণ হয়ে যাবে। আর প্রশিক্ষণে যদি ভালো না করে উত্তীর্ণ না হতে পারলে তো হবে না। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা দাবি করেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই। যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এর আগে কুচকাওয়াজ পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণে তাদেরকে দলদাস না হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সামাজিক মাধ্যম ব্যবহারেও অবলম্বন করতে হবে সতর্কতা। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের দলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।